পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 8-এর একটি কবিতা, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কবিতাটি। সেই কবিতাটির নাম হলো গড়াই নদীর তীরে। এই গড়াই নদীর তীরে এই কবিতাটি নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। এই গড়াই নদীর তীরে কবিতার যে মূল কথা, কবিতার যে বিভিন্ন শব্দের ব্যাখ্যা তা নিয়ে এবং পাশাপাশি কবি পরিচিতি অর্থাৎ কবি সম্বন্ধে বিস্তারিত বিবরণ আমি এই ভিডিওতে আমি তুলে ধরব। কবিতার নাম গড়াই নদীর তীরে। প্রথমে এই গড়াই নদীর সম্বন্ধে কয়েকটা কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, যেটি বইয়েও কোথাও উল্লেখ তোমরা পাবে না, বা বিভিন্ন যদি বইয়ের রেফারেন্স যদি কিছু বই অর্থাৎ সহায়িকা থাকে সেখানেও কিন্তু তেমন ডিটেলসে কোথাও বলা নেই। গড়াই নদীর তীরে, এই গড়াই নদীটি কিন্তু বর্তমান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকের একটি নদী। এই গড়াই নদীর তীরে গড়াই নদীটি আসলে বাংলাদেশের অন্যতম প্রধান নদী যে পদ্মা নদীর নাম তোমরা অবশ্যই শুনেছ, সেই পদ্মার শাখা নদী হলো এই গড়াই নদী। পদ্মা তার ইলিশের জন্য বিখ্যাত। সেই গড়াই নদীর তীরে রবীন্দ্রনাথ ঠাকুর এই গড়াই নদী এবং পদ্মা নদীর তীরে বসে অনেক তার লেখালেখি কিন্তু লিখেছেন। রবীন্দ্রনাথের অনেক লেখায় এই গড়াই নদীর উল্লেখ আছে। অনেক সময় তিনি এই নদীকে গৌরী নদী নামেও উল্লেখ করেছেন। এই গড়াই নদীর তীরে আমাদের কবিতার বিষয়বস্তু। এবার কবি পরিচিতি অর্থাৎ কবির সম্বন্ধে কয়েকটি কথা জেনে নিই। কবি জসিমউদ্দিন এই গড়াই নদীর তীরে কবিতার কবি জসিমউদ্দিন বর্তমান যে বাংলাদেশের ফরিদপুর বলে যে জায়গাটি রয়েছে, যে জেলাটি রয়েছে, সেই ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন 1904 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। 1904 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তার কিন্তু জন্ম হয়েছিল বাংলাদেশের ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে। ছোটবেলা থেকে কবি তার কবিতা লেখার ক্ষেত্রে তার আগ্রহ ফুটে উঠেছিল। মাত্র 10 বছর বয়সে তার বিখ্যাত কবিতা, অন্যতম স্মরণীয় কবিতা, তার বিখ্যাত কবিতা যে কবিতাটার নাম হলো কবর, এই কবিতাটি তিনি কিন্তু লিখেছিলেন। একটা উল্লেখযোগ্য বিষয় হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে এন্ট্রান্স পরীক্ষা হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল সেই সময়ে কিন্তু সেই সিলেবাসে প্রবেশিকা পরীক্ষায়, এন্ট্রান্স পরীক্ষায় বাংলা পাঠ্য বইয়ে এটা কিন্তু এই কবর কবিতাটি কিন্তু স্থান পেয়েছিল। অর্থাৎ কবি যখন পরীক্ষা দিয়েছিলেন তখনও কিন্তু তিনি এই তার নিজের কবিতার উপরেই প্রশ্নোত্তর, তার কবিতাটা যেই কবিতাটা তিনি লিখেছেন সেই কবিতার উপর কিন্তু তিনি পড়াশোনা করেছেন। এটা একটা অদ্ভুত একটা বিষয় এবং অবশ্যই এটা তার সাফল্যের একটা ইঙ্গিত বা সাফল্যের একটা দিক চিহ্ন আমরা কিন্তু বলতে পারি। তার অন্যতম উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ, সেগুলি হলো নকশিকাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট, ধানক্ষেত, রাখালি ইত্যাদি। তিনি কিন্তু একজন বিখ্যাত কবি তো ছিলেনই, একজন বিখ্যাত ঔপন্যাসিক, লেখক এবং গীতিকার। অর্থাৎ তিনি অনেক গান লিখেছেন। কয়েকটি গান হয়তো তোমরা শুনে থাকতে পারো। একটি গান খুব এই সময়ে খুব পপুলার, সেটি হলো প্রাণ সখীরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায়কে। আরেকটি গান হলো বন্ধু কাজল ভ্রমরারে। আরেকটি গান আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। বিখ্যাত গান, অনেক বিখ্যাত গান কবি কিন্তু সেই গানগুলি লিখেছিলেন। আমাদের যে কবিতাটি সেটি কিন্তু কবির সজনবাদিয়ার ঘাট এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি 18 মার্চ 1976 খ্রিস্টাব্দে তিনি কিন্তু পরলোক গমন করেছেন, অর্থাৎ তিনি মারা গেছেন। এবার আমরা কবিতার মূল আলোচনার মধ্যে প্রবেশ করছি। গড়াই নদীর তীরে, কবি জসিমউদ্দিনের কবিতা গড়াই নদীর তীরে। গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। প্রথমে বলিনি, কবি জসিমউদ্দিন তাকে বলা হয় পল্লী কবি, অর্থাৎ পল্লী বাংলার, সেই সময়কার অবিভক্ত বাংলার বিভিন্ন গ্রামের নানা ধরনের বর্ণনা
গ্রামের নিসর্গ অর্থাৎ প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা অপূর্ব মুন্সিয়ানায়, অপূর্ব দক্ষতায় তিনি কিন্তু ফুটিয়ে তুলেছিলেন। এই জন্য ওনাকে পল্লী কবি বলা হয়, পল্লী গীতিকার। তিনি পল্লী বাংলার নানা চিত্র ফুটিয়ে তুলেছেন। এখানেও এই কবিতায় গড়াই নদীর তীরে একটি কুটির তার নানা গাছপালার সমারোহে কুটিরটার যে একটা নৈসর্গিক একটা সৌন্দর্য তৈরি হয়েছে, প্রাকৃতিক একটা সৌন্দর্য কুটিরটাকে ঘিরে যে তৈরি হয়েছে, সেই সৌন্দর্যের কথা, তার বর্ণনা কিন্তু কবি এই কবিতায় তুলে ধরেছেন। গড়াই নদীর তীরে একটি কুটিরকে যেন লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে, নানা মমতায়, মায়া মমতা দিয়ে সে যেন কুটিরটাকে জড়ানো রয়েছে। পরম মমতায় যেন গাছপালা কুটিরটাকে ঘিরে রয়েছে। বাতাসে হেলিয়া, আলোতে খেলিয়া, সন্ধ্যা সকালে ফুটি, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় গুটি গুটি। সন্ধ্যা সকালে নানা ধরনের বুনো ফুল সেগুলো ফোটে। সে কুটিরকে ঘিরে নানা ধরনের বুনো ফুল গাছ রয়েছে, বন্যফুল, যেগুলো মানুষ হয়তো সে গাছগুলো লাগায়নি, নিজে নিজেই যে সমস্ত গাছগুলো হয়েছে সেগুলোকেই বুনো ফুল গাছ বলা হয়েছে। যখন বাতাসের হাওয়া বয়, অর্থাৎ হাওয়া যখন বয়ে যায়, বাতাস যখন বয়ে যায়, তখন সেই বুনো ফুলগুলো হেলে পড়ে। আবার আলো যখন ফোটে যেন খিলখিলিয়ে ওঠে, সেই বলা হয়েছে বাতাসে হেলিয়া, আলোতে খেলিয়া, সন্ধ্যা সকালে ফুটি। অর্থাৎ কখনো কোনো কোনো ফুল সন্ধ্যায় ফোটে, কোনো কোনো ফুল সকালে ফোটে। নানা ধরনের ফুল আছে যেগুলো এক এক সময় ফোটে। উঠোনের কোণে বুনো ফুলগুলো হেসে হয় কুটি কুটি। অর্থাৎ হাওয়া যখন বয়ে যায়, ফুলগুলো যখন কেঁপে ওঠে, কবির কল্পনায় মনে হচ্ছে ফুলগুলো যেন হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। অর্থাৎ এত হাসছে, মানুষ হাসলে যেমন একদম ঝুঁকে পড়ে, প্রচণ্ড হাসলে তার মাথা নত হয়ে যায়, তেমনি ফুলগুলো যেন হাওয়ার চোটে যেন হাসছে, এরকম তার সঙ্গে কবি কিন্তু তুলনা করেছেন। মাচানের পরে শিমলতা, লাউ কুমড়ার ঝাড়, আড়াআড়ি করে দোলায় দোলায় ফুল ফুল যত চার। মাচান অর্থাৎ আমরা যেমন বিভিন্ন ধরনের গাছ লাগাই, লতানো গাছ, সেগুলোকে কিন্তু মাচা বানিয়ে দিই। অর্থাৎ মাচার উপরে যাতে গাছগুলো, যেগুলো একদমই লতানো, যেগুলোর দুর্বল কাণ্ড, সেই সমস্ত গাছগুলো যাতে ঠিকভাবে বাড়তে পারে, তার ফুল ফল ভাঁড়টাকে যাতে বইতে পারে, এই জন্য কিন্তু মাচান বা মাচা বানিয়ে দেওয়া হয়, সেই কথা বলা হয়েছে। মাচান বানা কী কী গাছের? শিম গাছের মাচা হয়, লাউ কুমড়োর ঝাড়ের অর্থাৎ লাউ কুমড়োর মাচা হয়, তার উল্লেখ কিন্তু কবি করেছেন। মাচানের পরে শিমলতা, শিম গাছের লতা বা শিম গাছ, আর লাউ কুমড়োর ঝাড়, আড়াআড়ি করে দোলায় দোলায় ফুল ফুল যত যার। আড়াআড়ি করে বা কোনাকুনি করে সে সমস্ত গাছগুলো রয়েছে, এবং তার যে ফুল রয়েছে সেগুলো যে যার নিজস্ব ফুল, অর্থাৎ লাউ ফুল তার মতো দুলছে, আর কুমড়োর ফুল, শিমের ফুল, এগুলো যেন দুলে চলেছে হাওয়ায়, সেই কথা কবি কিন্তু উল্লেখ করেছেন। সেই যে মাচান অর্থাৎ যে মাচা বানানো হয়েছে লাউ কুমড়োর এবং শিমলতার, তার তল দিয়ে লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ। লাল নোটে শাক, নোটে শাক গ্রাম বাংলার পরিচিত শাক। মূলত দুই ধরনের নোটে শাক হয়, সবুজ নোটে শাক এবং লাল নোটে শাক। সে লাল নোটে শাক ওই মাচানের নিচে সে নোটে শাক গাছ লাগানো হয়েছে। সে নোটে শাক যেন রঙের ঢেউ, অর্থাৎ লাল রঙের ঢেউ যেন তার তলা দিয়ে রয়েছে, সেই কথা কবি কিন্তু উল্লেখ করেছেন। তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ। হাওয়া দিচ্ছে, নোটে শাকগুলো কাঁপছে, মনে হচ্ছে যেন লাল রঙের ঢেউ খেলে যাচ্ছে। লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূকেও। এই বাড়ির কোনো বউ লাল শাড়ি রোদে দিয়ে গেছে। এটা যেমন কোনো বাস্তবিকই কোনো লাল শাড়ি রোদে দিয়ে যেতে পারে, কিংবা এই যে লাল নোটে শাক হাওয়ায় খেলে যাচ্ছে, সেটাকেই যেন কবি তার কল্পনায় মনে করছেন যে এই বাড়ির কোনো বউ যেন একটা লাল শাড়ি মেলে দিয়ে গেছে, হাওয়ায় যেন সে লাল শাড়িটা যেন কেঁপে উঠছে। মাঝে মাঝে সেথায় এদো ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। মাঝে মাঝে সেটা এদো ডোবা হতে, এদো ডোবা বলতে যেই সমস্ত ডোবা কাদা আছে,
এবং কচুরিপানায় ভর্তি, সেগুলোকে এদো ডোবা বলা হয়েছে। সে এদো ডোবা হতে ছোট ছোট ছানা রয়ে সেই এদো ডোবা হতে ছোট ছোট ছানা নিয়ে, অর্থাৎ ছোট ছোট বাচ্চা নিয়ে ডাহুক মেয়েরা, ডাহুক বা ডাক পাখি ইংরেজিতে যেগুলোকে আমরা বলি ওয়াটার হেন, সেই ডাহুক মেয়েরা অর্থাৎ সেই ওয়াটার হেন যেগুলো, তারা কি করে, তার ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে নানা ধরনের আওয়াজ করতে করতে ডাকতে ডাকতে তারা চলে আসে এদো ডোবা হতে। গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে। গাছের শাখায় অর্থাৎ সেই বাড়ির পার্শ্ববর্তী যে সমস্ত গাছগুলো রয়েছে, বনের পাখিরা তারা নির্ভয়ে গান ধরে। তাদের গানের মধ্যে কিন্তু কোনো বাধা বন্ধন নেই, তারা কিন্তু কাউকে ভয় পায় না, বা সেই মনুষ্য বসতি এখানে থাকলেও কেউ কিন্তু তাদের বাধা দেয় না। এই অর্থেই কিন্তু বলা হয়েছে নির্ভয়ে বা স্বচ্ছন্দে তারা কিন্তু গান গায়। এখনও তাহারা বুঝেনি হেথায় মানুষ বসতি করে। মানুষ বসতি করলে সাধারণত বন্য পাখিরা সেখান থেকে দূরত্ব বজায় রাখে, কারণ তারা সেখানে ভাবে নানাভাবে তাদের উপর আক্রমণ হতে পারে, বা মানুষ হয়তো তাদের শিকার করতে পারে, নানা ভাবনা তাদের মনের মধ্যে আসতে পারে। কিন্তু এখানে তারা যেন মনে করেছে এটাও যেন তাদের বনেরই অংশ, তাই তারা নির্ভয়ে এখানে গান করতে থাকে। মটরের ডাল, মসুরের ডাল, কালিজিরার ধনে, লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযতনে। গ্রাম বাংলার, পল্লী বাংলায় যে সমস্ত বাড়িগুলো হয় সেখানে দেখা যায় যে মটর ডাল, মসুর ডাল, কালো জিরে ইত্যাদি ইত্যাদির কথা এখানে কিন্তু বলা হয়েছে। তারা সেই সমস্ত জিনিসকে আলাদা আলাদা করে তারা কিন্তু রোদে শুকোতে দেয়। গ্রাম বাংলার একটা পরিচিত দৃশ্যের কথাই কিন্তু কবি এই কবিতায় উল্লেখ করেছেন। কী কী শুকোতে দেওয়া হয়েছে? মটর ডাল, মসুর ডাল, কালো জিরে আর ধনে, আর লঙ্কা মরিচ অর্থাৎ লঙ্কা কথা বলা হয়েছে। লঙ্কার রং, মসুরের রং, মটরের রং আর জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আকাকার, অর্থাৎ বিভিন্ন ধরনের এই যে জিনিস শুকোতে দেওয়া হয়েছে সেটা তার পাশে আলপনার মতো আঁকা হয়েছে। আলপনা গ্রাম বাংলার একটা পরিচিত দৃশ্য, নানা ধরনের উৎসব উপলক্ষে কিন্তু আলপনা আঁকা হয়। সেটা যেমন একটা অংশ, তেমনি নানা ধরনের জিনিস যে শুকোতে দেওয়া হয়েছে সেই সমস্ত জিনিসগুলো দিয়েও যেন একটা অদ্ভুত আলপনার মতো আঁকা হয়েছে, এটাও কিন্তু আমরা বলতে পারি। অর্থাৎ প্রত্যেকটা জিনিস, যে সমস্ত জিনিসগুলো শুকোতে দেওয়া হয়েছে সেইগুলো এত সুন্দরভাবে সেগুলোকে মেলে ধরা হয়েছে যেগুলো দেখে মনে হচ্ছে যেন আলপনা আঁকা হয়েছে। যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি, এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। এই নানা সুখের কাহিনী, অর্থাৎ সেই যেই বাড়ির কথা বলা হয়েছে, পল্লী বাংলার যে বাড়ির কথা বলা হয়েছে, যে কুটির খানির কথা বলা হয়েছে, সেই বাড়িতে এই যে সমস্ত চিহ্নগুলো দেখা যাচ্ছে, যেরকম শান্ত পরিবেশ, নানা ধরনের জিনিস শুকোতে দেওয়া হয়েছে ইত্যাদি দেখে যেন মনে হচ্ছে এই বাড়িটার মধ্যে সুখ বিরাজ করছে, এবং এই সমস্ত জিনিসগুলোই যেন সুখের কাহিনী বলছে। সুখের কাহিনী নানান আখরে ভরি। আখর শব্দের অর্থ হলো অক্ষর। অক্ষরের দ্বারা, এই ধরনের নানা অক্ষরের দ্বারা সেই বাড়ির সুখের কাহিনী যেন বর্ণনা দেওয়া হচ্ছে। এই বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। এই বাড়ির যত আনন্দ হাসি সমস্ত কিছুই যেন এই সমস্ত চিত্রগুলোর মধ্য দিয়ে, এই সমস্ত অক্ষরের মধ্য দিয়ে, এই ধরনের ঘটনার মধ্য দিয়ে যেন বর্ণনা করা হয়েছে। নানা অক্ষরে যেন এই বাড়ির সুখের কাহিনী রচনা করা হয়েছে। সাত সকালে রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে। এই বাড়ির এরকমই প্রাকৃতিক সৌন্দর্য, এমনই একটা নিসর্গ, প্রকৃতির একটা মায়া এই বাড়িটিকে ঘিরে রয়েছে। নানা ধরনের প্রাকৃতিক নানা জন্তু, জীবজন্তু, বা এখানে যে সমস্ত পাখির কথা বলা হয়েছে, জীবজন্তুর উল্লেখ নেই, পাখির কথা, এদো ডোবা হতে ডাহুকের কথা বলা রয়েছে, এবং নানা ধরনের গাছপালা যেভাবে বাড়িটাকে ঘিরে রয়েছে, যে একটা অদ্ভুত একটা সৌন্দর্যের পরিবেশ বাড়িটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। সেই বাড়িটাকে দেখে যেন সাত সকালে, সন্ধ্যাবেলা বা সকালে রঙিন মেঘেরা যখন বাড়িটার উপর দিয়ে মেঘ ভেসে যায়, তারাও যেন থমকে দাঁড়ায় এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে, বাড়িটারই সৌন্দর্য দেখে তারাও যেন চোখ ফিরিয়ে নিয়ে যেতে পারে না। এই কথাও কবি কিন্তু উল্লেখ করেছেন তার এই কবিতার শেষ অংশে। এইভাবেই কিন্তু এই পল্লী কবি জসিমউদ্দিন তার কবিতায় গ্রাম বাংলার একটা প্রাকৃতিক সৌন্দর্যের অদ্ভুত একটি বর্ণনা
প্রকৃতির সঙ্গে সমস্ত কিছু যে মিলেমিশে একাকার হয়ে রয়েছে তার বর্ণনা কিন্তু কবি কবিতার মধ্যে তুলে ধরেছেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর অন্যান্য ভিডিওর জন্য তোমরা প্লেলিস্টে ক্লাস 8-এর অন্যান্য ভিডিও তোমরা পেয়ে যাবে, নানা ইতিহাসমূলক আলোচনাও তোমরা কিন্তু পেয়ে যাবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।